পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায় ঘোষণা করেন। SM আরিফের রিপোর্ট। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হন ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার ৫ দিনের মাথায় ২৪ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দ্রুত বিচারের জন্য ওই দিনই মামলাটিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার কাজ। মাত্র ৪ কার্যদিবসের বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে রবিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ে ২ আসামির মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন আদালত। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকার কালেক্টরগণ বা কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর এই জরিমানা আদায় করে ভিকটিম রামিসার বৈধ ওয়ারিসদের নিকট প্রদান করবেন সেই আদেশও দিয়েছেন। এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে শাস্তি হিসাবে পরিগণিত হবে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধীর বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার পরিবার ও সাধারণ মানুষ। এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। যেহেতু রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং সেটা দ্রুততার সাথে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হোক, এটাই আমাদের সকলের কাম। রায় হয়েছে যখন, এটা খুব শীঘ্রই যাতে এই রায়টা ফাঁসিটা যেন তাড়াতাড়ি হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয়। মাত্র ৪ দিনের বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে এই রায় বাংলাদেশের জন্য বিরল ঘটনা হয়ে থাকবে। স্বজন, প্রতিবেশী এবং সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই কার্যকর হবে এই রায় এবং এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। SM আরিফ, মাই টিভি, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। এদিকে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় বিচারিক প্রক্রিয়ার মাইল ফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। সকালে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় রেকর্ড পাবার পর পরবর্তী কার্যক্রম হাইকোর্টও দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনারা জানেন যে এই মামলার বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতে হলেও আলটিমেটলি আপিল প্রক্রিয়া যদি বাদীপক্ষ করলে তো করলো, যদি না করে তাহলে এটা কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসবে। কারণ আমাদের বিচারের যে প্রক্রিয়া সেখানে নিম্ন আদালত কর্তৃক আজকে প্রদত্ত রায় কিন্তু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয়ে যাবে না। বিচারিক আদালত যতক্ষণ পর্যন্ত এই রেফারেন্সটি হাইকোর্টে পাঠাবেন এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত সেটি মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে না। রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় নিম্ন আদালতের রায় আপাতত সন্তুষ্ট সরকার। উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, মামলার রায় দ্রুত কার্যকরের লক্ষ্যে উচ্চ আদালতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজর আনা হবে বিষয়টি। রায় পরবর্তী প্রতিক্রিয়া জানিয়ে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মাত্র ৬ কর্মদিবসেই শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করেছে আদালত, যেখানে ২ আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। নিম্ন আদালতের এই রায়ে সরকারের সন্তুষ্টির কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, রায়টি দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। কার্যত ৬ কার্যদিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার
বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। রায় পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আশা প্রকাশ করেন উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট, আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, উচ্চ আদালতে হত্যা মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করবে সরকার। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামেসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা কোনো সময়ের বিলম্ব হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ পুশিন ঠেকাতে শক্ত অবস্থানে বিজেপি। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ সময় মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। এর আগে মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যদের জন্য সংসদের শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি প্রথম বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের সূচনা লগ্নে অধিবেশনের শুরুতে ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সদস্যরা। এর আগে মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এছাড়া দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলী মনোনয়ন দেয়া হয়। মনোনীত সদস্যরা হলেন বেগম সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। এরপর প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সংসদ সদস্যদের করা প্রশ্নের জবাব দেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা ও গুজব অপসাংবাদিকতা রোধে করা প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুজব রোধে সরকার কাজ করছে। গণতন্ত্রের বিরুদ্ধে কেউ দাঁড়ালে সে যেই হোক নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। অনলাইন ও ডিজিটাল মিডিয়ার কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদ করার কাজ চলমান আছে। পরে 300 বিধিতে বিবৃতি প্রদান করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এ সময় শিশু রামিসার বিচার প্রক্রিয়া তুলে ধরেন তিনি। জানান, রামিসা সহ সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পদক্ষেপ নিচ্ছে সরকার। মাননীয় স্পিকার, রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। এরপর জনগুরুত্বপূর্ণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সংসদে আলোচনা করেন এমপিরা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।
নবায়নযোগ্য জ্বালানি প্রসারের জন্য আসন্ন বাজেটে 7 দফা সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সৌর ও বায়ু বিদ্যুৎ সরঞ্জামের উপর থেকে 7.5% অগ্রিম কর প্রত্যাহার, গ্রিড অবকাঠামো যন্ত্রাংশ আমদানি ও লিথিয়াম আয়ন ব্যাটারির আমদানি ও শুল্ক 25% থেকে কমিয়ে 5% করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব পরামর্শ দেন। এছাড়াও বৈদ্যুতিক যানবাহনের শুল্ক কমানোর দাবিও তুলেছে সংস্থাটি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। তীব্র জ্বালানি সংকটে যখন ভুগছে দেশ, তখন সংকট মোকাবেলা ও আমদানি নির্ভরতা কমাতে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর তাই সিপিডি বলছে সরকারের উচ্চ কর কাঠামোই এই খাতে বড় বাধা। সৌর প্রযুক্তির উপর বর্তমান 27.5% থেকে 28.7%। শূন্য ভ্যাটে আনার জন্য আমরা কোনো পাচ্ছি না, তার কাছ থেকে কোনো ভ্যাট আদায় করতে পারছি না। কিন্তু এই জায়গাটিতে যদি আমরা ইসের জন্য উইন্ড এবং সোলারের জন্য যে 15% ভ্যাট আছে ওইটাই যদি আরোপ হতো, তাহলে সরকারের রাজস্ব আদায় 1672 কোটি টাকা হতে পারত। শুধু তাই না, সৌরবাতি যন্ত্রাংশ, সোলার ওয়াটার হিটার সিস্টেমের মতো উপাদানের উপর এই করের বোঝা আরো বেশি বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। সোলার এবং উইন্ডের উপরে এখন কোনো সিডি নেই, কিন্তু তাদের উপরে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স রয়েছে 7.5%। আমরা মনে করি এই অ্যাডভান্স ট্যাক্সটি থেকে সরে আসা দরকার। আমরা অনুরোধ করছি সোলার এবং উইন্ডের ইকুইপমেন্টের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যে 7.5% সরকার যেন সেটা থেকে প্রত্যাহার করে নেয়। ব্যাটারি স্টোরেজের ক্ষেত্রে আমরা একই সাথে মনে করি যে সিডি এবং এসডি যেটা 20% রয়েছে সেটাকে তুলে নেওয়া এবং সিডিটিকেও 5% নিয়ে আসা, এটা আমরা জোর দাবি জানাচ্ছি। অপরদিকে সব ধরনের জ্বালানির মধ্যে এলএনজি আমদানিতে করের বোঝা সবচেয়ে কম বলে উল্লেখ করেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এবারের বাজেটে সরকার বিবেচনা করতে পারেন বলে আমরা মনে করি, সেটি হচ্ছে যে বৈষম্য বা বৈপরীত্যগুলো এই ফিসক্যাল স্ট্রাকচারে বা রাজস্ব কাঠামোর ভিতরে রয়েছে, এই বৈষম্য বা বৈপরীত্যগুলোকে অনতিবিলম্বে এগুলোকে ভারসাম্যপূর্ণ করা এবং একই সাথে ফেভারেবল করা, সহায়ক করা ঈদ দিকে নবায়নযোগ্য জ্বালানির জন্য। সিপিডি বলছে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠীর চাপের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাজস্ব বিরাজ করছে এক ধরনের বিশৃঙ্খলা। সোলার এবং উইন্ডের উপরে আরোপিত আছে, সেটা যদি ফসিল ফুয়েলের উপরে থাকতো তাহলে আমার এই বাড়তি পরিমাণ এলএনজি এবং অয়েল থেকে এবং কয়লা থেকে আমি এটা পেতে পারতাম। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য নির্ভর করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষকরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ করতে চায় সরকার, যেখানে শিক্ষা, গবেষণা, মেধা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আতিকুর রহমান দিদাসের বিস্তারিত রিপোর্ট। দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হলো আজ সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে উচ্চশিক্ষা নিয়েও অনেককেই বেকার থাকতে হচ্ছে, যার মূল কারণ ব্যবহারিক, প্রায়োগিক এবং প্রযুক্তিগত শিক্ষার অভাব। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া তৈরিতে ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত হয়েছে, যার ফলে নতুন উদ্যোক্তা সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী। কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া, সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। দেশের তারুণ্য ও ছাত্রশক্তিকে যদি জ্ঞান ও বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে এন্টারপ্রেনার হিসেবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। যদি ঐক্যবদ্ধভাবে কাজ করা হয়, তাহলে প্রত্যাশিত অগ্রযাত্রাকে কেউ রুদ্ধ করতে পারবে না। তাই কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তারুণ্য এবং ছাত্র যুবশক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, স্বনির্ভর সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
সরকারের ক্ষমতা গ্রহণের 100 দিনে ক্রমবর্ধমান ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণের ঘটনা উদ্বেগজনক বলে জানিয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সংগঠন টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিবেদন ও পর্যবেক্ষণের তথ্য তুলে ধরা হয়। গণপিটুনি ও মব সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলেও কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা যায়নি। তবে সরকারের 100 দিনে অপরাধ প্রতিরোধে কিছু উদ্যোগ বা পদক্ষেপের কথাও উঠে এসেছে। সাদিয়া হকময়ের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে বেলা 11টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের 100 দিনের সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক, মানবাধিকার ও তথ্য কমিশন গঠনে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, যা বেশ হতাশাজনক। এছাড়া আমলাতন্ত্র এই সরকারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে। তাদের 31 দফা তাদের নির্বাচনী ইশতেহার জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের প্রথম 100 দিনে দেশে বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে উল্লেখ করে সংস্থাটি জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে দলীয় ও রাজনীতিকরণের সবচেয়ে অভিযোগ রয়েছে, যা থেকে সরকারকে এখনই সরে আসা উচিত। পরিবহন খাতে চাঁদাবাজি অব্যাহত রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতা হিসেবে উল্লেখ করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সরকারের যে অঙ্গীকারগুলো তারা করেছেন, সেগুলো বাস্তবায়নে তারা এক ধরনের একটা সার্বিকভাবে রোবাস্ট একটা কর্মকৌশল বা কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন, যার মধ্যে তাদের হাতে যে সম্ভাবনাগুলো যেরকম আছে, তার পাশাপাশি ঝুঁকিগুলো বিশ্লেষণ করতে হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যাংক খাতেও স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সংস্কার কমিশন গঠন করবে সরকার। রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ব্যাংক খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে অবদান রেখেছে। এই অবদান অস্বীকার করার সুযোগ নেই। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। অতএব এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের রাজনৈতিক প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজের মধ্যে সেই সুশাসনকে নিশ্চিত করতে পেরেছে কি পারেনি, যতটুকু পেরেছে ওই প্যারামিটারের মাপেই কিন্তু ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু ওই প্যারামিটারের খাতেই কিন্তু ওটা কিন্তু নির্ধারিত হবে। পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 394টি সড়ক দুর্ঘটনায় 402 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, যেখানে আহত হয়েছেন 1294 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, একই সময় রেলপথে 31টি দুর্ঘটনায় 23 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। নৌপথে 17টি দুর্ঘটনায় 13 জন নিহত ও 16 জন আহতের তথ্য তুলে ধরেন মোজাম্মেল হক চৌধুরী। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 442টি দুর্ঘটনায় 438 জন নিহত হয়েছে, 1340 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তবে প্রাথমিক উৎস বা হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে আরও 10 গুণ বাড়তে পারে বলে আমরা ধারণা করি। হামের উপসর্গে 24 ঘন্টায় দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1287 জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 66 শিশু। স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মারা গেছে 620 শিশু। এর মধ্যে হাম শনাক্তের পর মারা গেছে 91 শিশু। চলতি বছর 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯,012 শিশুর মধ্যে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪,263 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 60,084 শিশু বাড়ি ফিরেছে।